এবং তারা কিন্তু কেউ ত্যাগ করে না। ইউনূস কয়দিন ধরে একটু নীরব ছিল, কিন্তু তার যে সাঙ্গপাঙ্গা যারা ছিল, এই যে আরেকটা আউট, এই যে ওর নাম কি জানে, সিনেমা বানায় ফারুকি, ও সহ সবগুলো আবার ইউনূসের চাটাচাটি শুরু করে দিয়েছে। এই চাটাচাটির অর্থ হচ্ছে যে ওরা একটা ইমপ্রেশন দিতে চায় পাবলিকের কাছে যে ইউনূস কিন্তু শেষ হয় না, ইউনূস আবার আসতেছে, ক্ষমতা আসতেছে। তাকে ষড়যন্ত্রের যে বিষয়টা এখন সোশ্যাল মিডিয়ায় উঠেছে, দুইটা সশস্ত্র অর্গানাইজেশনের সঙ্গে তার বৈঠক, যেগুলো বিভিন্ন দেশে গুপ্ত হত্যার জন্য লোক পাঠায়, ওই ধরনের অর্গানাইজেশনের সাথে ওনার এই মুহূর্তে বৈঠকের কেন দরকার হলো? তার মানে কি উনি বাংলাদেশে আরেকটা এই ধরনের কোনো টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করতে চান কিনা? এগুলো সব আলোচনা, এগুলো স্পেকুলেশন। আমি পার্সোনালি এটা বিলিভ করছি না, আবার ফেলেও দিচ্ছি না। সিপি বা ওই গং উগ্র দক্ষিণপন্থী যারা আছে, তাদেরও তো খায়েশ আছে যে তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এবং আপনি ইউনূস সম্পর্কে যদি কোথাও সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে দেখেন বা কোনো আলোচনা করে দেখেন, দেখবেন যে যাকে বট বাহিনী আপনাকে আক্রমণ করছে, এবং তার মানে জামাত এবং এই যে এনসিপি আক্রমণ করছে, এবং তার মানে সে তাদের গুরু হিসেবে আছে, তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। তারাই তো চেয়েছিল যে ইউনূসকে আর 5 বছর রাষ্ট্র ক্ষমতা রেখে দিতে, যাতে করে এই উগ্রবাদের চর্চা আরো ভালো করে হতে থাকে এবং বিভিন্ন জায়গায় তারা শিকড় গজাতে পারে। এখন যে শিকড় গড়াচ্ছে, যে ভেরি রিসেন্টলি যে দুইটা, আপনি হয়তো ওই প্রসঙ্গ আসবেন, যে কুমিল্লার কথা বলছে, যে কুমিল্লা জেলা পরিষদ থেকে যে টাকা নিয়ে গেছে, দেখা যাচ্ছে যে একজন সমন্বয়ক নিয়েছে 10 কোটি টাকা, আরেকজন সমন্বয়ক নিয়েছে 15 কোটি টাকা। কিন্তু তার থেকেও বড় খবর আছে, আজকে আরেকজনে বলতেছে যে 120 কোটি টাকার মতো নিয়ে গেছে জামায়াতে নায়েবে আমির তার এলাকার জন্য। আমি জানি না সত্যতা কতটুকু, এটা উনি হয়তো জবাব দিতে পারবেন, যেহেতু অভিযোগ উঠেছে। তো তার মানে কি, আর পার্শ্ববর্তী অন্যান্য উপজেলাগুলোতে পেয়েছে 10 লাখ 20 লাখ করে, কোথায় লাখ আর কোথায় কোটি। তার মানে এগুলো কিভাবে পেয়েছে ইউনূস? তার মানে ইউনূস যে শাসনটা চালিয়েছিল 18 মাসের, যে পুরোটাই তো ছিল এই জামাত আর এনসিপির শাসন। তার সরকারে তারা ছিল, তাদেরকে টাকা দিয়ে তারা তাদের এলাকাগুলোতে ডেভেলপমেন্ট করেছে, ভোট আদায় করেছে, নীল নকশার নির্বাচন করেছে। সো ইউনূসের পক্ষে অস্বাভাবিক কিছু নয়, সে যদি ক্ষমতার গন্ধ পায় তাহলে যে কোনো কিছু করতে পারে। মানে বাংলাদেশে আরো যদি কয়েক লক্ষ লোক মারতে হয়, তাহলে ইউনূস সেটাও করতে আগ্রহী, তার কোনো ইয়ে নেই। সে গিয়েছে, তার সুবিধা অনুযায়ী আবার চলে আসবে। আমি জানি সে 3 তারিখে আসবে, এবং ওইখানে যে পালিয়ে আছে সেটা ঠিক না, ওইখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে। তবে গোপনই গিয়েছিল, এবং তার জন্য ওখানে প্যারিসে আওয়ামী লীগের লোকজন বা বাংলাদেশি অনেকেই আগ্রহ করে অপেক্ষা করছিল ডিম মারার জন্য। সে গোপনে আরেক দরজা দিয়ে চলে গেছে, তাদের সাথে দেখা হয় না। এবং কোন হোটেলে আছে এটা নিয়ে ধূম্রজাল ছিল। রাস্তায় একটা ছবি আছে, সে আর তার কথিত বান্ধবী হেঁটে যাচ্ছে, এটা দেখে মনে হতে পারে যে প্যারিসে বোধহয় খুব নিরাপদে হেঁটে যাচ্ছে। না, এগুলো হচ্ছে সিম্বলিক। সেখানেও যদি সে নিরাপদে হাঁটতে চায়, মানে সরকারটা আলটিমেটলি জামাত এবং এনসিপির হয়ে গেছিল, এবং ইউনূস তাদের নেতা হয়ে গেছিল। আপনি খেয়াল করে দেখেন, এনসিপি সম্পর্কে ইলেকশন আগে বলেছিল সে যে অনেক তরুণ নির্বাচনে জিতবে, অনেকে মন্ত্রীও হবে, এটা বলছে না। এবং 2-1টা সিটে, জামাতের আমিরের সিট, তারপরে এনসিপির আহ্বায়কের সিট, এটা নিয়ে কিন্তু কনফিউশন আছে। অনেক জায়গায় যান, তাদের নাকি ভোট কম ছিল, কিন্তু পাশ হয়ে গেছে। তো এই জন্য আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেডিক্ট করা আসলেই মুশকিল। ধরেন এই যে প্যারিসে গেছে, আনিস আলমগীর ভাই বললেন যে আপনি বলেন সোশ্যাল মিডিয়ায়, এটা গোপনে যাওয়া না, সে প্রকাশ্যে যায় নাই। এবং ওখানে এটা ঠিক যে ধরেন এই যে সব কথা বলা হচ্ছে, যে ধরেন যারা সশস্ত্র বাহিনীর লোকজন আছে, যারা গুপ্ত হত্যা করে, তাদের সাথে বৈঠক করেছে। যদিও আমাদের কাছে ডাইরেক্ট এরকম প্রমাণ নাই, কিন্তু তার পক্ষে সবই করা সম্ভব। মুশকিলটা হচ্ছে একটি রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তার সম্পর্কে মানুষের আস্থার বড় অভাব। তার সম্পর্কে কোনো আস্থা নাই, কারণ তিনি তার লাভের জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। এই হলো মানুষের ধারণা বাংলাদেশের। সুতরাং এই যে ধরেন সজীব ভুঁইয়া এবং হাসনাত আবদুল্লাহ যে 50 কোটি টাকা নিলেন, তারা তো আগেও টাকা নিয়েছেন, বললাম না আমি। ভ্যান গাড়ির থেকে টাকা খায়, ভিএট গাড়ি চায়, তার দোস্তরা নাকি টাকা দেয়, গাড়ি দেয়। হ্যাঁ, এরকম অনেক জায়গা থেকেই তো টাকা নিছে। অনেক বড় বড় ব্যবসায়ী অলিগার্ড টাকা দিয়ে তাদেরকে টাকা দিয়ে নিরাপদে আছে, ব্যবসা করতেছে, সবই আছে। সুতরাং অর্থাৎ দেশটাকে, যেটা উনি বলেছেন, রাজনীতিকে খোল নলচে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, ক্ষমতা রাখতে না। ধরেন এই যে সজীব ভুঁইয়া প্রথমে বলছে ডিপ স্টেট আছে, এখনো বলেন কিচেন ক্যাবিনেট আছে,
ডিপ স্টেট তো ওয়ার্ক করতেছে এখনো, আমার কাছে মনে হয় ইলেকশনের আগে এবং পরে ডিপ স্টেট। আপনি বলেন তো দুদককে যেগুলো উপদেষ্টা পরিষদে আছে সব তো আপনার ধরেন কিছু কিছু লোক আছে এরা যা সরকার চালাবে এই ধারণাটাই তো ছিল না। সে তার ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে প্রয়োজন মতো করেছে তাকেই নিছে, তাকে নিয়ে বসায় দিছে, এরকম হয়েছে। এই সরকার তো ক্রেডিবিলিটিও ছিল না, সরকারের যোগ্যতাও ছিল না। ডিপ স্টেট মানে কি, ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলতো সেটাই তাদের ওই আপনার কিচেন ক্যাবিনেট দিয়ে পাশ করাতো। যখন বৈঠকে বসে সাখাওয়াত সাহেব বলছে না, বলছে যে 4 জন বসতো গুলশানে, রোড নম্বরও বলছে বসতো, আর উপদেষ্টা পরিষদের মিটিং যখন হইতো উত্থাপন করতে শুধু পাশ হয়ে যেত, উপদেষ্টা পরিষদের কোনো সে ছিল না। হ্যাঁ, উনি কিন্তু সব এভাবে করছে। এখন ধরেন দুদকে উপদেষ্টা পরিষদের ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেকের অভিযোগ আছে, লিখিত অভিযোগ। ব্যারিস্টার সারোয়ার তিনি অভিযোগ করেছেন, মুসলিম লীগের প্রেসিডেন্ট উকিল সাহেব, ওনার নামটা ভুলে গেছি, উনি মহসিন হোসেন, তিনি অভিযোগ করেছেন। তদন্ত হয় না কেন? অন্তর্বর্তী সরকার তো আমরা দেখেছি রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করতে চেয়েছিল, রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখিয়েছিল। সেই অন্তর্বর্তী সরকারের ভেতরেই যদি অসঙ্গতি থাকে তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া আস্থা রাখবে কি জনগণ কিংবা রাজনৈতিক দলগুলো? আমি সে আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দেশের জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, যে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে চেয়েছে, রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখিয়েছে, সেই অন্তর্বর্তী শাসন আমলে যদি এত এত অসঙ্গতি থাকে তাহলে আসলে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া আস্থা রাখতে পারবে কি জনগণ? দেখেন, 133টা অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। 18 দিয়ে ভাগ করে দেখছি, প্রত্যেক দিন 4.06 অধ্যাদেশ জারি করতে হয়েছে, এবং অধ্যাদেশ লিখে হচ্ছে মিনিস্ট্রির একজন ডেপুটি সেক্রেটারি অথবা জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে, তারা কিন্তু আইনজীবী না। তো সুতরাং প্রত্যেকটা অধ্যাদেশ কিন্তু নতুন করে আইনজীবী দিয়ে, অর্থাৎ বিজ্ঞ আইনজীবী দিয়ে এটা রিরাইট করে আইন করা দরকার। আইন তো দৈনিক হবে না। তো এখন এই যে অধ্যাদেশ, ধরেন এই যে বর্তমান যে প্রেসিডেন্ট, তিনি তো কালের কণ্ঠেই ছাপা হয়েছে, অনেক অধ্যাদেশ তিনি জারি করেন নাই, তিনি জানেনই না, তার নামে ঘোষণা হয়ে গেছে। কালের কণ্ঠে ছাপা হয়েছে না, তার সাক্ষাৎকার ছাপা হয়েছে। তো এখন এই জন্য বলছি যে এই যে অধ্যাদেশগুলা, তবে হ্যাঁ, অভ্যুত্থানের শেষে ছিল ফ্যাসিবাদের বিলোপ। তার মানে হচ্ছে একটা আইনের গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন চাই। যে জায়গায় গণতন্ত্রের জন্য, আইনের শাসন, সুশাসনের জন্য যেখানে যেখানে আপনার সংস্কার দরকার, সেগুলো তো ইউনূস সরকার অধ্যাদেশ জারি করুক আর না করুক, এই বর্তমান পার্লামেন্ট তো করা উচিত ছিল। কিন্তু পার্লামেন্ট তো কোনো কিছু তো আমি দেখি ওইভাবে করতেছে না। কিন্তু একটা আইন করছে, কিন্তু আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন, এটা করছে। জামাত বসেছিল, ভাবছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, বাহ চুপ। এনসিপি কিন্তু বাইরে গেছিল। এখন এই যে আইন 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এই অ্যাক্টে 15ই আগস্টের পরে মোস্তাক যে জেলে ঢুকেছিল, 80% লোক এই স্পেশাল পাওয়ার অ্যাক্টে ঢুকেছিল। এবারে যে এই আইনটা করা হলো, এটাও একটা কালো আইন। আপনি বলেন, এখন যদি এনসিপি বা জামাত ইসলাম যদি আন্দোলন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাহলে বিএনপি 2/3 মেজরিটি নিষিদ্ধ করতে পারবে না? পারবে তো। আবার ধরেন জামাত যদি ক্ষমতায় যায় পরে, এই আইনে বিএনপিকে নিষিদ্ধ করতে পারবে না। আবার বিএনপি 10 বছর পরে, 5 বছর পরে, 100 বছর পরে ক্ষমতায় আসুক, বিএনপি তো তাদের নিষিদ্ধ করতে পারবে। এটা তো গণতন্ত্রে তো এই ধরনের পয়েন্ট ব্ল্যাঙ্ক ওপেন এন্ডেড আইন হওয়া উচিত না, যেখানে কোনো মানে কালো আইন যেটা। তো এই জন্য বলছি যে দেশে যেটা বলা হচ্ছে গণতন্ত্রের পথে হাঁটা, সেটা আমার কাছে প্রশ্নবিদ্ধ। এখনও তারেক রহমান বিলেতে 17 বছর ছিল, তিনি চেষ্টা করতেছেন, হয়তো তিনি তার যে নির্বাচনী ইশতেহারে যা কিছু প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো এক এক করে বাস্তবায়ন করতেছে। কিন্তু দেশের তো অর্থ নাই, বিনিয়োগ নাই, ব্যবসা নাই, কি করবে বলেন? এই সামনে বাজেট তো শুনলাম যে 9 লাখ কোটি টাকা, 9,30,000 কোটি টাকা বাজেট হবে। এই টাকার জন্য তো IMF-এ ঘুরতেছে, IMF তো টাকা দিতে চাইছে, ওয়ার্ল্ড ব্যাংকে, ADB-তে ঘুরতেছে টাকার জন্য। এই টাকা আগে তো 24 লাখ কোটি টাকা লোন করে রেখে গেছে ইউনূস, যে তাহলে ওই লোন শোধ করবে নাকি এই টাকা দেবে বলেন? এই যে বিদ্যুৎ ক্রাইসিস, লোডশেডিং হয়, হ্যাঁ, আদানির যে ইউনিট এটা বন্ধ হয়ে গেছে, তারা অনেক টাকা বকেয়া, হ্যাঁ, ইউনিট সরকারও কিছু, এই সরকারও কিছু দিচ্ছে, কিন্তু আদানি তো পুরো বিদ্যুৎ দিচ্ছে না। এই জন্য সর্ব সেক্টরের সমস্যা,
ধরেন বিদেশে আমাদের প্রবাসী এখন চতুর্থ শিল্প বিপ্লবে উচ্চ বিজ্ঞান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশে শিক্ষার কোনো সংস্কার কমিশন হয়নি। হ্যাঁ, এখন তরুণরা শুধু এমপি হতে চায়, সোজা মন্ত্রী হতে চায়, তারা শিক্ষার ব্যাপারে কোনো আগ্রহ নাই। অর্থাৎ জাতিটাকে পুরোপুরি ইউনুস ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের সিস্টেমে যদি গলত থাকে, তাহলে সেগুলো যদি আসলে পরিশুদ্ধ না হয়, নির্বাচিত সরকার কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে? হ্যাঁ, দেখেন বিষয়টা হলো সারা দেশে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 55 বছরে পড়ছে। আমরা কিন্তু জাতি গঠনের ব্যাপারে কোনো সরকার কিন্তু কোনো লক্ষ্য করে নাই জাতি গঠন। কারণ বাংলাদেশে প্রায় 12 প্রকারের ইংরেজি, বাংলা, আলিয়া, কওমি মাদ্রাসা আছে। সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না। আমরা কোনো জাতি, এটা তো বিপ্লব হয় না, অভ্যুত্থান তো বিপ্লব হয় নাই। আরে বাউশতক লেনিনও তো 2 যুগ লাগছে কালচারাল বিপ্লব করতে, মানুষের মনোজগৎ পরিবর্তন করতে। আমরা তো কোনো জাতি গঠন করি নাই। এখন তো জাতি গঠন করিনি, এখন যে জায়গায় হাত দেয় সেখানেই দুর্নীতি, সেখানেই স্বজনপ্রীতি। আপনি দেখেন কিভাবে এ দেশ ঠিক হবে, আমি তো আমার মাথায় দেয় না। এই যে এআই চালু করছে বলেন, ট্রান্সপোর্ট সিস্টেম, ব্যাটারি চালিত রিক্সা চলে, কেউ তো একদিক থেকে ট্রাফিক ছেড়ে দিচ্ছে, আর একদিক দিয়ে আসতেছে। হ্যাঁ, এআই আছে, লন্ডনেও গেছে, লন্ডনে পরিবার সহ 10 দিন ছিলাম, দেখেছি এআই সব নিয়ন্ত্রণ করতেছে, কোনো লোক নাই। লন্ডনে এত পুরনো শহর, হ্যাঁ, সেখানে দোতলার উপরে বাড়ি নাই। আমরা তো সব টাকা খায় সব 20 তলা 12 তলা পারমিশন দিয়ে দিয়েছি। এখন ওখানে যে গাড়ি চলতে হবে 7%, একটা আইডিয়াল শহরে কমপক্ষে 25% ফাঁকা থাকতে হয়, আমাদের আসলে 7%। তারা আবার ফুটপাথ দখল করে, এই সরকারের আমি শুনলাম যে ফুটপাথ নাকি আবার তাদেরও ট্যাক্সের আওতায় আনবে। তো মানুষ চলবে কোথায়, মানুষ থাকবে কোথায় বলেন, দেশটা চলবে কি? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব আনিস আলমগীর, বাংলাদেশের রাজনীতিতে একদিকে আলোচনা ডিপ স্টেট, অন্যদিকে কিচেন ক্যাবিনেট, অন্যদিকে প্রশাসনিক সিন্ডিকেটের কথা আমরা বহুদিন ধরে শুনে এসেছি। এবার আমলাতন্ত্রের রাজনীতিতে প্রভাবের কথাও শোনা যায়। সব মিলিয়ে রাজনীতির চ্যালেঞ্জগুলো কি? রাজনীতির চ্যালেঞ্জগুলো রাষ্ট্রটা স্থিতিশীল করা, প্রথম সৌহার্দ্য আনা, এগুলো এখন রাজনীতির সবচেয়ে বড় দেশটা বিভক্ত হয়ে আছে। আপনি এই বিভক্ত সমাজ নিয়ে রাষ্ট্র চালাতে পারবেন না, রাষ্ট্রের অর্থনীতি থাকবে না। এই যে আজকে রাত 12টা থেকে আবার পেট্রোল, অকটেন, তারপরে আপনার কেরোসিনের দাম বেড়ে গেছে। এই কয়দিন আগে বাড়িয়েছিল 20 টাকা করে বাড়িয়েছিল, এখন আবার যদি আরো 5 টাকা বাড়িয়েছে, 25 টাকা করে বাড়ায় যায়। ডিজেলটা দাম বাড়ায় নাই, তো মানুষ তো নাবিশ্বাস উঠবে যে প্রত্যেকটা জিনিস আপনি দাম বাড়াচ্ছেন। এই যে রিক্সার উপরে এখন অটো রিক্সা যেগুলো ছিল, ব্যাটারি চালিত রিক্সা, এদের উপর কর দিতে হবে। এবং রাষ্ট্রের জন্য একটার পর একটা দুর্যোগ অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। এই দুর্যোগগুলো যদি সম্মিলিতভাবে মোকাবেলা না করা যায়, যদি একটা আরেকটাকে কিলানোর পরিস্থিতি নেই, একদম সহজভাবে বললে আওয়ামী লীগকে রাজনীতিতে মাইনাস করে এই যে নিজেরা দেশ এগিয়ে যাবে, এই যে চিন্তা করে, রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তাহলে আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে না। সেখানে বারবার হোঁচট খেতে হবে এবং বলবে যে আপনারা আওয়ামী লীগকে আনার জন্য কেন উদ্বিগ হয়ে গেছেন। আমরা আওয়ামী লীগকে আনার জন্য চাচ্ছি না, আমরা রাষ্ট্রের মধ্যে স্থিতিশীলতা চাই, রাজনৈতিক স্থিতিশীলতা চাই। এই যে একটা ঈদ গেল, অনেক লোক বাড়িতে গিয়ে ঈদ করতে পারে নাই, এই যে সংস্কৃতি। কারণ সে যতটুকু কথা বলে না, কিন্তু তার মতো লোভী লোক আমার কাছে মনে হয় নাই। আমি কিন্তু বলেছি যে আমি একটা ছাগল, আমি তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে আমি লিখেছি, প্রমাণ আছে, কিন্তু আমি বুঝিনি। একমাত্র শেখ হাসিনা তাকে বুঝেছিল। আমি ছাগল, আমি বুঝতে পারিনি। আমি টকশোতে তার পক্ষে গিয়ে অনেক হ্যাকেল হয়েছি, কিন্তু লিখেছিও তার পক্ষে। তারপরেও আমি দেখলাম যে আমার কাছে মনে হয়েছে সে একটা জাতীয় সম্পদ। সে যদি আসে, সে নিজেও বলতো যে দেশে নানান রকম অর্থ সাহায্য ইত্যাদি ইত্যাদি আসবে, দেশটা আপনার সিঙ্গাপুর হয়ে যাবে, অমক হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে আসার পরে দেশটা একদম ফোকলা করে ফেলছে, তরুণ সমাজ ধ্বংস করে দিছে, তরুণদের কোনো আর সুযোগ নেই, তরুণদের শেষ। অর্থাৎ 3-4টে জেনারেশন সে শেষ করে দিছে। একটিবারের জন্য বলে নাই যে নেপালরা তরুণরা আন্দোলন করেছে, 25 বছরের একটা ছেলে প্রধানমন্ত্রী। হ্যাঁ, এখন তো ওইরকম যদি সে করতো, সে ক্ষমতার লিপসা না করে যদি নির্বাচন দিত, তাহলে আওয়ামী লীগের অবস্থা ঠিক নেপালের মতো হতো এবং তরুণরাই জিততো। এই তরুণদেরকে ব্যবহার করছে মব করে, এই করে সেই করে মব তরুণদেরকে এত বিতর্কিত করে ফেলছে, এই তরুণদের আর কোনো সম্ভাবনা নেই। আবার আগামী আপনার 50 বছর এই তরুণরা আর কোনো আন্দোলন করতে পারবে না, এদেরকেও বিশ্বাস করবে না। তরুণদের কাহিনী তো অনেক শুনতেছি, আগেও শুনেছি, এখনো শুনছি। এই তরুণদেরকে একটা বার বলে নাই লেখাপড়া করো, বাবারা এটাও করো, সবসময় বলছে তোমরা উদ্যোক্তা হও। সে একজন কি ব্যবসায়ী, 2 নম্বরই ব্যবসায়ী,
সবাই 2 নম্বরই ব্যবসায়ী ঢুকাইতে চায়। তার নামে দেখেন কত কিছু করছে। এই যে দিয়ে বাড়ি উত্তরা যান, অর্ধেক কিনে ফেলছে সে, কিন্তু তার ব্যক্তিগত নামে না, হয় গ্রামীণ ফোনের নামে, না হলে ওই গ্রামীণ ব্যাংকের নামে ইত্যাদি ইত্যাদি করছে। তো সুতরাং এখন সে বিদেশে গেছে, বিদেশে এখন তো যাওয়ার তার দরকার ছিল না, সে গেছে, যাওয়ার পরেও এত সকালে কেন গেল? সে আর একটু ভিআইপি মর্যাদা জানাজানি করে সে পেপার পত্রিকায়